হ্যালো এভরিওয়ান। সো এই লেকচারটাতে আমরা দেখব টেবুলেশন মেথড বা কুইন-ম্যাকক্লাস্কি মেথড। সো টেবুলেশন মেথড অ্যাকচুয়ালি জিনিসটা কি? টেবুলেশন মেথড হচ্ছে একটা বুলিয়ান সিম্পলিফিকেশন মেথড অ্যাকচুয়ালি। দ্যাট মিনস বুলিয়ান অ্যালজেব্রা আমরা যেভাবে সিম্পলিফাই করা শিখেছি এর আগে, বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে, অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করে, অথবা কেএমএফ ইউজ করে যেভাবে আমরা সিম্পলিফাই করেছি, সেরকম একটা সিম্পলিফিকেশন মেথড হচ্ছে টেবুলেশন মেথড। তো এতগুলো সিম্পলিফিকেশন মেথড থাকার পরেও টেবুলেশন মেথডের কেন দরকার? টেবুলেশন মেথডের দরকার এই কারণে যে যখন আমরা কম সংখ্যক ভেরিয়েবল নিয়ে কাজ করি তখন আসলে খুব ইজিলি বুলিয়ান অ্যালজেব্রা বা হচ্ছে কেএমএফ ইউজ করে কিন্তু সিম্পলিফাই করে ফেলা যায়। বাট যখন আমরা ভেরিয়েবলের সংখ্যা বাড়াই, লাইক 5 ভেরিয়েবল, 6 ভেরিয়েবল, কনসিডার 6 ভেরিয়েবল এক্সাম্পল, একটা 6 ভেরিয়েবলের এক্সাম্পল যদি থাকে, তাহলে সেটার ক্ষেত্রে কেএমএফের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে আমার 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 64টা স্কোয়ার লাগবে আমার সেই জিনিসটা সলভ করতে। সো আমার ভেরিয়েবলের সংখ্যা যত বাড়বে, ইট বিকামস মোর অ্যান্ড মোর impractical to use KMAP or Boolean algebra in those cases. But বেশি সংখ্যক ভেরিয়েবলের ক্ষেত্রেও আমি টেবুলেশন মেথড ইউজ করে খুব ইজিলি অ্যাকুরেট একটা অ্যান্সার নিয়ে আসতে পারি। টেবুলেশন মেথড ডেফিনেটলি আমরা অন্য যে মেথডগুলো শিখেছি সিম্পলিফিকেশনের, এগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে টেবুলেশন মেথড। বাট টেবুলেশন মেথড হচ্ছে যখন আমরা বেশি সংখ্যক ভেরিয়েবল ইউজ করি, সেই ক্ষেত্রে খুবই কার্যকরী একটা উপায়। বিকজ টেবুলেশন মেথড ইউজ করলে বেশি সংখ্যক ভেরিয়েবলের ক্ষেত্রেও, ইভেন দো আমার প্রসিডিউরটা বড় হবে, তারপরেও আমি মোটামুটি একটা অ্যাকুরেট রেজাল্ট পেতে পারবো, এটা মোটামুটি কনফার্ম। সো দ্যাটস ওয়াই আমরা ইউজুয়ালি বেশি সংখ্যক ভেরিয়েবলের ক্ষেত্রে টেবুলেশন মেথডটা ইউজ করে থাকি। বাট আমাদের এখানে আমরা বোঝার সুবিধার জন্য আমরা আসলে 4 ভেরিয়েবলের একটা টেবুলেশন মেথড দেখব। এখানে 4টা ভেরিয়েবল লেখা আছে কোশ্চেনে, WXYZ। সো আমরা যদি 4 ভেরিয়েবলের টেবুলেশন মেথড সলভ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা যে কোনো ভেরিয়েবল, যে কোনো সংখ্যক ভেরিয়েবলের জন্যই কিন্তু আমরা টেবুলেশন মেথড অনুযায়ী যে কোনো কোশ্চেন সলভ করতে পারবো। সো লেটস কন্টিনিউ। সো প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে যতগুলো ভেরিয়েবল আছে সেটা দেখতে হবে। সো 4 ভেরিয়েবল, অ্যান্ড আমার এখানে কী কী মেইন টার্মস দেওয়া আছে সেই জিনিসটা দেখতে হবে। সো আমার এখানে যতগুলো মেইন টার্ম দেওয়া থাকবে, দ্যাট মিনস এখানে যতগুলো নাম্বার লেখা থাকবে, এই নাম্বারগুলোকে সিকোয়েন্সিয়ালি ছোট থেকে বড় সেই অনুযায়ী লিখতে হবে। এখানে অলরেডি সিকোয়েন্সিয়ালি সাজানোই আছে, তো যদি সাজানো নাও থাকতো তারপর আমাকে সিকোয়েন্সিয়ালি লিখতে হতো। তো সিকোয়েন্সিয়ালি আমি জাস্ট নাম্বারগুলো লিখছি 1 4 6 7 8 9 10 11 অ্যান্ড 15। সো নাম্বারগুলো লেখার পর এগুলোর বাইনারিগুলোও পাশে লিখে ফেলতে হবে। এখন বাইনারিগুলো যখন লিখছি, খেয়াল করলে দেখা যাবে যে আমি 4 বিট করে বাইনারি লেখা শুরু করলাম। সো আমি প্রত্যেকটি 4 বিট করে লিখবো। সো ওয়াই 4 বিটস? 4 বিটস বিকজ আমার এখানে ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে 4টা। যতগুলো ভেরিয়েবল থাকবে অতগুলো বিট নিয়ে হচ্ছে প্রত্যেকটার বাইনারি লিখতে হবে। সো হোয়াট ইফ আমার যদি কখনো এই ভেরিয়েবলগুলো দেওয়া না থাকে, যদি এই ভেরিয়েবলগুলো দেওয়া না থাকতো, তাহলে আমি কিভাবে বুঝতাম যে এখানে আসলে কত বিট করে বাইনারি লিখতে হবে? সেক্ষেত্রে আমার হাইয়েস্ট ভ্যালুটা চেক করতে হবে। এই ক্ষেত্রে যেরকম আমার হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 15, সো 15কে রিপ্রেজেন্ট করতে আমার মিনিমাম 4 বিট দরকার। দ্যাটস ওয়াই আমি সবগুলোর বাইনারি হচ্ছে 4 বিট করে লিখতাম। এই ক্ষেত্রে তো আমার ভেরিয়েবল দেওয়াই আছে 4টা, সো দ্যাটস ওয়াই আমি 4 বিট করে লিখবো। বা ইভেন দো যদি আমার ভেরিয়েবল দেওয়া নাও থাকতো, ভেরিয়েবল যদি দেওয়া নাও থাকে, তারপরেও আমি হাইয়েস্ট নাম্বারটা যেটা থাকবে সেটা দেখে বুঝবো যে আমাকে কয় বিট করে প্রত্যেকটা রিপ্রেজেন্ট করতে হবে। হাইয়েস্ট নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে আমার যত বিট লাগবে, এক্ষেত্রে 15 আমার হাইয়েস্ট নাম্বার, সো 15কে রিপ্রেজেন্ট করতে আমার লাগবে হচ্ছে 4 বিট। দ্যাটস আমি প্রত্যেকটা নাম্বারেরই বাইনারি হচ্ছে 4 বিট করে লিখবো। সো আমি সেই জিনিসটা লিখে কমপ্লিট করছি। সো প্রত্যেকটার বাইনারি আমি 4 বিট করে লিখে ফেলছি। অলরাইট, সো প্রত্যেকটার বাইনারি হচ্ছে আমি 4 বিট করে লিখে ফেললাম। সো দিস ইজ বেসিক্যালি মাই স্টেপ 1। সো লেটস মার্ক ইট ডাউন অ্যাজ S1। সো স্টেপ 1। সো স্টেপ 1 কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে আমি স্টেপ 2তে যাব। তো স্টেপ 2তে যাওয়ার সময় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলোকে নাম্বার অফ, এই যে বাইনারি নাম্বারগুলো লিখলাম, বাইনারি নাম্বারগুলোকে নাম্বার অফ 1-এর উপর বেস করে কতগুলো গ্রুপিং করতে হবে। দ্যাট মিনস এখানে বেশ কিছু বাইনারি নাম্বার থাকবে যেগুলোতে শুধুমাত্র একটা করে 1 আছে। ফর এক্সাম্পল 1 4 অ্যান্ড মেবি 8, 8। সো এগুলোর যে বাইনারিগুলো আছে, এই বাইনারিগুলো খেয়াল করলে দেখা যাবে যে এইগুলোর বাইনারিতে জাস্ট কিন্তু আমার একটা করে 1 আছে। সো দ্যাটস ওয়াই এদেরকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো। সো স্বাভাবিকভাবে এর পরের গ্রুপটা কী হবে বোঝাই যাচ্ছে। এর পরের গ্রুপটা হবে যে 2টা করে 1 আছে এরকম নাম্বারগুলো। ফর এক্সাম্পল 6, 6, দেন হচ্ছে 7 আসবে না, 7-এ 3টা 1, সো 6, দেন হচ্ছে 9, দেন হচ্ছে 10,
অলরাইট, সো এরপরের গ্রুপটা হবে হচ্ছে 3টা করে 1, 3টা করে 1 আছে 7 অ্যান্ড 11, সো সেগুলোর বাইনারিগুলো লিখে ফেললাম। অ্যান্ড 4 নম্বর যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটাতে হচ্ছে 4টা করে 1, সো 4টা করে 1 আছে এখানে কিন্তু শুধুমাত্র 15 এর ক্ষেত্রে, সো দ্যাটস ওয়াই আমি এখানে 4 নম্বর গ্রুপে শুধুমাত্র 15কে রাখছি। সো দ্যাটস ইট, সবগুলো নাম্বারকে নিয়েই কিন্তু আমি বিভিন্ন ধরনের গ্রুপ করেছি, একটা করে 1, 2টা করে 1, 3টা করে 1 অ্যান্ড 4টা করে 1 এরকম গ্রুপ। সো জাস্ট ফর ইউর ইনফরমেশন, আমাদের এই কোশ্চেনটাই কিন্তু 0 ছিল না। তো যদি কখনো এমন থাকতো যে আমার 0 আছে এই কোশ্চেনটায়, সাপোজ এখানে যদি 0 থাকতো, তো 0 থাকলে 0-র যে বাইনারিটা সেটা কিন্তু 4টা 0, যদি আমি 4 বিটে চিন্তা করি, তাহলে সেই 4টা 0-র মধ্যে কিন্তু একটা 1 নেই। দ্যাট মিনস 0-র বাইনারিটা কিন্তু 0 0 0 0 এরকম হতো, যেখানে কিনা একটা 1 নেই। যেহেতু এখানে একটা 1 নেই, সো 0-র ক্ষেত্রে আমার তখন আলাদা একটা গ্রুপ করতে হতো। দ্যাট মিনস এই অংশটার উপরে আরেকটা গ্রুপ হতো যেখানে শুধুমাত্র 0 ইন্ডিভিজুয়ালি থাকতো। সো যাই হোক, আমাদের এই এক্সাম্পলে তো 0 নেই, সো দ্যাটস ওয়াই আমি এটা আবার মুছে দিচ্ছি। সো আমাদের যে এক্সাম্পল, আমরা সেই এক্সাম্পল ধরেই হচ্ছে আগাচ্ছি। সো আমাদের এখানে হচ্ছে মোটামুটি 4টা গ্রুপ আসলো। সো আমি জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এখানে নাম্বারিং করে রাখছি, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ অ্যান্ড 4 নম্বর গ্রুপ। সো আমি আমার এই সেকেন্ড স্টেপে এসে আমি হচ্ছে মোটামুটি 4টা গ্রুপ পেলাম। সো এই 4টা গ্রুপের পর এখন আমি থার্ড স্টেপে যাব, বাট থার্ড স্টেপে যাওয়ার আগে এখন আমাকে আরেকটা কাজ করতে হবে। যখন আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট করার পর সেকেন্ড স্টেপে আসলাম, দেন সেকেন্ড স্টেপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার আমাকে ফার্স্ট স্টেপে এসে বেশ কিছু নাম্বারের পাশে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্নটা আমরা কীভাবে দিব? সেকেন্ড স্টেপে আমি যে নাম্বারগুলোকে পেয়েছি সেই নাম্বারগুলো খুঁজে বের করব, ফার্স্ট স্টেপে কোথায় আছে খুঁজে বের করে সেগুলোর লেফট সাইডে আমি টিক চিহ্ন দিয়ে যাব। দ্যাট মিনস সেকেন্ড স্টেপে আমি এখানে 1 নিয়েছি, সো ফার্স্ট স্টেপে এসে খুঁজবো কোথায় 1 আছে, যেখানে 1 পাচ্ছি সেটার পাশে টিক চিহ্ন দিব, সো সেটার পাশে একটা টিক চিহ্ন দিলাম। তেমনি এখানে সেকেন্ড স্টেপে 4 আছে, সো ফার্স্ট স্টেপে খুঁজে বের করবো কোথায় 4 আছে, তার পাশে টিক চিহ্ন দিব। 8, ফার্স্ট স্টেপে খুঁজে বের করছি 8 কোথায়, তার পাশে টিক চিহ্ন। দেন 6 এর পাশে টিক চিহ্ন। 9 পাচ্ছি, সো ফার্স্ট স্টেপে এসে 9 এর পাশে টিক চিহ্ন। এখানে 10 আছে, সো ফার্স্ট স্টেপে এসে 10 এর পাশে টিক চিহ্ন। এভাবে বেসিক্যালি টিক চিহ্ন দিলে দেখা যাবে যে ফার্স্ট স্টেপের প্রত্যেকটা নাম্বারের পাশে কিন্তু টিক চিহ্ন চলে আসে। সো একটা স্টেপ কমপ্লিট করার পর যখন তারপরের স্টেপটাও কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ সেকেন্ড স্টেপটা কমপ্লিট করে ফেললাম, তখন আমি আবার ফার্স্ট স্টেপে ব্যাক করেছি, ব্যাক করে এসে কিছু টিক চিহ্ন দিয়েছি। সো লেটস মুভ অন টু দ্য থার্ড স্টেপ। সো থার্ড স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার এখন এখানে যে গ্রুপগুলো আছে 1 2 3 4, টোটাল 4টা গ্রুপ আছে। এখানে একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে তার ইমিডিয়েট পরের গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারি নাম্বারগুলো চেক করব। চেক করে আমরা একটা জিনিস কম্পেয়ার করব। কম্পেয়ার করব হচ্ছে সিঙ্গেল বিট ডিফারেন্স, অর্থাৎ ফার্স্ট গ্রুপের 1 4 8 এই যে 3টা আলাদা আলাদা নাম্বার আছে, এই 3টা নাম্বারের যে বাইনারিগুলো আছে, এই প্রত্যেকটা বাইনারি 2 নম্বর গ্রুপের এই প্রত্যেকটা বাইনারি নাম্বারের সাথেই আমরা কম্পেয়ার করে সিঙ্গেল বিট ডিফারেন্স আছে কিনা সেটা খুঁজে বের করব। দ্যাট মিনস 1-এর বাইনারির সাথে 6-এর বাইনারি, 9-এর বাইনারি অ্যান্ড 10-এর বাইনারি হচ্ছে চেক করব। আবার 4-এর বাইনারির সাথে 6-এর বাইনারি, 9 অ্যান্ড 10-এর বাইনারি চেক করব। দেন 8-এর বাইনারির সাথে 6 9 10 তিনটারই বাইনারি নাম্বারটা চেক করব। এভাবে 1 আর 2 নাম্বার গ্রুপের মধ্যে আমরা কম্পেয়ারটা করব। দেন 1 আর 2 যখন হয়ে যাবে তখন আবার 2 অ্যান্ড 3 হচ্ছে কম্পেয়ার করব। দেন 2 অ্যান্ড 3 যখন হয়ে যাবে দেন আবার 3 অ্যান্ড 4 কম্পেয়ার করব। অর্থাৎ একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে জাস্ট তার ইমিডিয়েট পরের গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারিগুলো চেক করব। এমন করা যাবে না যে 1-এর সাথে 2 3 4 প্রত্যেকটা চেক করছি। জাস্ট 1-এর সাথে 2 চেক করব অ্যান্ড 2-এর সাথে 3 অ্যান্ড 3-এর সাথে 4, অর্থাৎ আমরা জাস্ট কনজিকিউটিভ গ্রুপগুলোর মধ্যে কম্পারিজনটা করব। সো লেটস মুভ অন টু দ্য কম্পারিজন। সো আমাদের এখানে 1 নম্বর গ্রুপের মধ্যে ফার্স্টে যে নাম্বারটা আছে, সাপোজ 1-এর যে বাইনারিটা আছে সেটা হচ্ছে 0 0 0 1। অলরাইট, সো আমি জাস্ট এক্সাম্পলটা দেখাচ্ছি যে কীভাবে আমরা কম্পারিজনটা করব। সো এই 0 0 0 1-এর সাথে এই 2 নম্বর গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারি চেক করব। ফর এক্সাম্পল ফার্স্টে 6, সো 6-এর ক্ষেত্রে বাইনারিটা হচ্ছে 0 1 1 0। এখানে যদি আমরা কম্পেয়ার করি, এখানে আসলে আমার দরকার হচ্ছে সিঙ্গেল বিট ডিফারেন্স, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই 3টা বিটেই এখানে ডিফারেন্স আছে। সো 1-এর সাথে 6 কম্পেয়ার করে আমি আসলে সিঙ্গেল বিট ডিফারেন্স পাচ্ছি না। সো এই কম্পারিজনটা করে লাভ নেই। সো আবার যেটা করব, এখন যেহেতু 6-এ লাভ হলো না, সো আমি 9-এর সাথে কম্পেয়ার করতে যাই। 9-এর সাথে কম্পেয়ার করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শুধুমাত্র এই একটা বিটের ডিফারেন্স, আর বাকি বিটগুলো কিন্তু বিট ওয়াইজ পজিশন অনুযায়ী বাকি বিটগুলো কিন্তু এক্স্যাক্টলি সেম।
সো যেহেতু হচ্ছে আমার শুধুমাত্র এখানে এই একটা বিটেই ডিফারেন্স, সো দ্যাটস ওয়াই এই 1 আর 9 কম্পেয়ার করে আমার যে এক্সপেক্টেড যে আউটকাম সেটা আমি পাচ্ছি। সো দ্যাটস ওয়াই এখন আমি এখানে এই পেয়ারটাকে লিখব। পেয়ারটা লেখার সিস্টেম হচ্ছে যে দুইটা জিনিস কম্পেয়ার করে আমি সিঙ্গেল বিট ডিফারেন্স পেলাম, সেই দুইটা মাঝে কমা দিয়ে দেন আমার যে জায়গায় ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে সেই জায়গাটায় ড্যাশ দিতে হবে, যেহেতু ডিফারেন্স পাওয়া যাচ্ছে। আর বাকি পজিশনগুলোর বিটগুলো যেহেতু এক্স্যাক্টলি সেম, সো বাকি পজিশনের বিটগুলো এক্স্যাক্টলি যেরকম ছিল সেরকমভাবেই লিখতে হবে। সো 1 আর 9 কম্পেয়ার করে যে জায়গায় বিট ডিফারেন্সটা পাচ্ছি সেখানে ড্যাশ, অ্যান্ড যেখানে বিটগুলো সেম সেখানে সেম বিটগুলোই লিখে দিয়েছি। সো এভাবে আমার একই রকমভাবে দেন 1 এর বাইনারির সাথে আবার হচ্ছে 10 এর বাইনারিটা চেক করব। সো 10 এর বাইনারি চেক করলেও দেখা যাবে এখানে আসলে আমি খুঁজে পাচ্ছি 3টা বিটের ডিফারেন্স। সো ডেফিনেটলি এক্ষেত্রেও আমি কোনো পেয়ার নিতে পারবো না। সো এইভাবে 1 এর সাথে কম্প্যারিজনটা শেষ হওয়ার পর দেন আবার 4 এর সাথে 6, 4 এর সাথে 9 অ্যান্ড 4 এর সাথে 10 কম্পেয়ার করব। সো এভাবে যদি আমরা কম্প্যারিজনটা নিয়ে এগোতে থাকি আস্তে আস্তে, তাহলে আমরা দেখব যে এখানে 4 এর সাথে 6 কম্পেয়ার করলে সিঙ্গেল বিট ডিফারেন্স পাওয়া যায়। সো যে জায়গায় হচ্ছে ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে সেই জায়গায় হচ্ছে আমি ড্যাশ ইউজ করব, আর যেখানে ডিফারেন্সটা পাওয়া যায় না সেই জায়গাগুলো নাম্বার বিটটা যেরকম থাকে অ্যাজ ইট ইজ আমরা লিখে দিব। সো সিমিলারলি আমরা যদি কন্টিনিউ করি দেন আমরা 8 এর সাথে 9 এর একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাবো। সো 8 এর সাথে 9 এর সিঙ্গেল বিট ডিফারেন্সটা হচ্ছে এরকম, অ্যান্ড আমরা আবার খুঁজলে 8 এর সাথে 10 এরও একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাবো। সো 8 এর সাথে 10 এর যে সিঙ্গেল বিট ডিফারেন্সটা আছে, 8 এর সাথে 10 এর যে সিঙ্গেল বিট ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা হচ্ছে 3 নাম্বার বিটে। সো দ্যাটস এখানে ড্যাশ আর এখানে হচ্ছে 0। সো দ্যাটস ইট। 1 আর 2 নাম্বার গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে যদি আমরা চেক করি বাইনারিগুলো, তাহলে কিন্তু আমরা এই ডিফারেন্সগুলোর বেশি আর কোনো ডিফারেন্স কিন্তু খুঁজে পাই না। সো 1 আর 2 নাম্বার গ্রুপ আমার করা ডান। সো 1 আর 2 থেকে আমি এই 4টা পেয়ার পেলাম। সো এবার 1 আর 2 যেহেতু আমার ডান, এখন আমি 2 আর 3 নাম্বার গ্রুপ হচ্ছে এভাবে কম্পেয়ার করব। সো নিয়ম আগের মতোই 2 নাম্বার গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারির সাথে 3 নাম্বার গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারি চেক করব। অর্থাৎ 6 এর যে বাইনারি নাম্বারটা আছে সেটার সাথে হচ্ছে 7 এর বাইনারিটা চেক করব, আবার 11 এর বাইনারিটা চেক করব। সো আমি চেক করলে দেখতে পাচ্ছি যে এখানে আসলে 6 আর 7 এর মধ্যে একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে। সো 6 আর 7 এর মধ্যে একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে, অ্যান্ড সিমিলারলি আমরা যদি এই প্রসিডিউরটা কন্টিনিউ করি তাহলে আমরা দেখতে পাই যে 9 আর 11 এর মধ্যে একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাওয়া যায়। অলরাইট, সো 9 অ্যান্ড 11 এর মধ্যে একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে, অ্যান্ড 10 অ্যান্ড 11 এর মধ্যেও কিন্তু একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাওয়া যায়। 10 অ্যান্ড 11 এর মধ্যে একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে। সো যে জায়গায় ডিফারেন্সটা খুঁজে পাচ্ছি সেখানে ড্যাশ দিচ্ছি, অ্যান্ড বাকি জায়গাগুলো বিটগুলো অ্যাজ ইট ইজ। সো 2 আর 3 নাম্বার গ্রুপও হচ্ছে আমার কম্পেয়ার করা শেষ। এবার আমি 3 আর 4 নাম্বার গ্রুপ কম্পেয়ার করবো। সো 3 আর 4 নাম্বার গ্রুপ কম্পেয়ার করলে দেখা যাবে আমি 7 আর 15 এর মধ্যে একটা সিঙ্গেল বিট ডিফারেন্স পাচ্ছি, অ্যান্ড 11 অ্যান্ড 15 এর মধ্যেও কিন্তু আমি একটা সিঙ্গেল বিট ডিফারেন্স খুঁজে পাচ্ছি। অলরাইট, সো দ্যাটস ইট। আমার কিন্তু 1 আর 2 নাম্বার কম্পেয়ার করে আমি যা যা পেয়েছি আমি এটা একটু মার্ক করে দিচ্ছি। সো 1 আর 2 নাম্বার থেকে কিন্তু আমি এই অংশটা পেয়েছি, আর 2 আর 3 থেকে আমি এই অংশটা পেয়েছি, আর 3 আর 4 থেকে আমি এই অংশটা পেয়েছি। সো সো 1 আর 2 থেকে এই অংশটা, 2 আর 3 থেকে এই অংশটা, অ্যান্ড 3 আর 4 থেকে এই অংশটা আমি পেয়েছি। সো দ্যাটস ইট। সো কম্প্যারিজনগুলো করার পর দ্যাটস অ্যাকচুয়ালি মাই স্টেপ 3। সো আমি এখানেও বোঝার সুবিধার জন্য আমি এটাকে একটু মার্ক করে দিব। এটা হচ্ছে আমার 1 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ, অ্যান্ড এটা হচ্ছে আমার 3 নাম্বার গ্রুপ। দ্যাটস ইট। সো অ্যাজ ইউজুয়াল যখন আমি স্টেপ 3তে চলে এসেছি, স্টেপ 3তে চলে আসার পর এখন আমার আবার স্টেপ 2তে এসে এই নাম্বারগুলোর পাশে কোথাও না কোথাও টিক চিহ্ন দিতে হবে। সো লেটস চেক যে আমরা কোথায় কোথায় টিক চিহ্ন দিব। সো স্টেপ 3তে এসে আমি এখানে দেখবো যে এখানে পেয়ারে কোন কোন নাম্বারগুলো আছে। লাইক এখানে 1,9। সো আমি স্টেপ 2তে এসে 1 আর 9 কোথায় আছে খুঁজে বের করব, খুঁজে বের করে টিক চিহ্ন দিব। সো আমি 1 এর এখানে 1 আর 9 আছে, সো 1 এর পাশে টিক চিহ্ন দিলাম, অ্যান্ড 9 এর পাশে টিক চিহ্ন দিলাম। তেমনি 4 অ্যান্ড 6, সো 4 এর পাশে টিক চিহ্ন দিলাম, 6 এর পাশে দিলাম। 8, 9, সো সেকেন্ড স্টেপে এসে দেখবো 8 আর 9 কোথায় আছে। 9 অলরেডি টিক চিহ্ন দেওয়া ছিল, সো আবার টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই।
8 10, 8 অলরেডি দেওয়া আছে, সো 10 এ টিক চিহ্ন দিলাম। দেন 6 7 9 11 and 10 11, অলরাইট, সো 7 15, দ্যাটস ইট। সো বেসিক্যালি আমরা চেক করলে দেখব যে এখান থেকে যদি আমরা চেক করে করে এসে টিক চিহ্ন বসাই সেকেন্ড স্টেপে, দেন প্রত্যেকটা নাম্বারের পাশেই টিক চিহ্ন আসছে। এরকম ভাবার কোনো কারণ নেই যে যেহেতু আমার স্টেপ 1এও প্রত্যেকটা নাম্বারের পাশে টিক চিহ্ন এসেছে, আবার স্টেপ 2তেও প্রত্যেকটা নাম্বারের পাশে টিক চিহ্ন আসছে, সো ওয়াই আর উই বদারিং উইথ দ্যাট? সো অ্যাকচুয়ালি আমরা আরেকটা স্টেপ কমপ্লিট করার পরেই দেখবো যে অ্যাকচুয়ালি যখন আমরা টিক চিহ্নগুলো দিই সবগুলোর পাশে কিন্তু আসলে টিক চিহ্ন আসবে না। লাকিলি আমাদের এখনও সবগুলোর পাশে টিক চিহ্ন আসছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে সবসময় এরকম আসতে থাকবে। সো দ্যাটস ইট, আমাদের স্টেপ 3ও মোটামুটি ডান। সো লেটস মুভ অন টু স্টেপ 4, রাইট? আমি আগে নাম্বার দিয়ে রাখছি, সো দিস উইল বি মাই স্টেপ 4। সো স্টেপ 4 হচ্ছে আমি মুভ করছি, অলরাইট। সো আমার স্টেপ 3 এর পর আমি যখন স্টেপ 4 এ যাব তখন আমার চেক করতে হবে আগের মতোই। এখানে যেহেতু আমি 3টা গ্রুপ পেয়েছি, সো 1 নম্বর গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারির সাথে 2 নম্বর গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারি হচ্ছে আমি চেক করব, কম্পেয়ার করব আগের মতোই। তেমনি 2 নম্বর গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারির সাথে 3 নম্বর গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারি হচ্ছে কম্পেয়ার করব, দ্যাটস ইট। সো 1 নম্বর গ্রুপের আমার ফার্স্টের যে পেয়ারটা আছে 1 9, এটার যে বাইনারিটা, এই বাইনারিটার সাথে আমি 2 নম্বর গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের বাইনারিটাই চেক করব। সো এই ক্ষেত্রে আমরা কী চেক করব? বেসিক্যালি এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস চেক করব। ফার্স্টে আমরা দেখব যে 1 নম্বর গ্রুপের একটা এলিমেন্টের বাইনারির যে ড্যাশের পজিশনটা আছে, সেই ড্যাশের পজিশনটা এখানে 2 নম্বর গ্রুপের কোনো বাইনারির ড্যাশের পজিশনের সাথে মিলছে কিনা। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে position of, alright, position of dash। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে পজিশন অফ ড্যাশ। দেন যদি ড্যাশের পজিশনটা মিলে যায়, যদি পজিশন অফ ড্যাশটা মিলে যায়, তাহলে আমরা 2 নম্বর কন্ডিশনে আসবো। 2 নম্বর কন্ডিশনে এসে আমরা চেক করব যে সিঙ্গেল বিট ডিফারেন্স আছে কিনা, অলরাইট, সিঙ্গেল বিট ডিফারেন্স। সো 2 নম্বর কন্ডিশনে এসে আমরা দেখব সিঙ্গেল বিট ডিফারেন্স আছে কিনা। দ্যাট মিনস এখানে আমার দুইটা কন্ডিশন চেক করতে হয়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ড্যাশের পজিশনটা মিলতে হবে। যদি ড্যাশের পজিশনটা মিলে যায় তাহলে কেবলমাত্র আমি 2 নম্বর কন্ডিশনে আসতে পারবো। যদি ড্যাশের পজিশন না মিলে 2 নম্বর কন্ডিশনে আসবো না। যদি ড্যাশের পজিশন মিলে যায় দেন আমি 2 নম্বর কন্ডিশনে এসে দেখব যে এখন আমি সিঙ্গেল বিট ডিফারেন্স পাচ্ছি কিনা। যদি সিঙ্গেল বিট ডিফারেন্স পাই তাহলে আমি ওই পেয়ারগুলো নিয়ে কাজ করব। সো লেটস চেক দ্যাট আউট। সো ফার্স্টে হচ্ছে এখানে 1 and 9। সো 1 and 9 এর যে বাইনারিটা দেওয়া আছে, অলরাইট, 1 and 9 এর যে বাইনারিটা দেওয়া আছে সেটা হচ্ছে ড্যাশ 0 0 1। সো 2 নম্বর গ্রুপে এসে এখানে আমরা যে বাইনারিগুলো পাচ্ছি সেই বাইনারিগুলোর মধ্যে আমাদের ফার্স্টটা যেটা 6 7 এর যে বাইনারিটা আছে সেটার ড্যাশের পজিশনটা কিন্তু যেখানে আছে, আমি একটু এখানে লিখলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে। সো 0 1 1 ড্যাশ। সো ডেফিনেটলি ড্যাশের পজিশনটা মিলছে না। সিমিলারলি আমরা যদি 9 11 চিন্তা করি, 9 11 এর ক্ষেত্রেও কিন্তু আমার আসলে ক্লিয়ারলি দেখাচ্ছে ড্যাশের পজিশন মিলছে না। 10 11 এর ক্ষেত্রেও কিন্তু ড্যাশের পজিশনটা মিলছে না। সো ডেফিনেটলি 1 9 এই পেয়ারের সাথে 2 নম্বর গ্রুপের কোনো এলিমেন্টারই ড্যাশের পজিশনটা মিলছে না। যেহেতু ড্যাশের পজিশনই মিলছে না, সো আমরা ফার্দার আর কোনো স্টেপ করার কোনো প্রয়োজন নেই। বাট লেটস কনসিডার ইট ফর 4 and 6। সো 4 and 6 এর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, 4 6 এর ক্ষেত্রে 0 1 ড্যাশ 0। সো এটার সাথে চিন্তা করলে 2 নম্বর গ্রুপ থেকে আমরা কিন্তু দেখছি যে 9 11 যেটা আছে, 9 11 এর ড্যাশের পজিশনটা কিন্তু মিলছে। সো আমার ফার্স্ট কন্ডিশনটা কিন্তু মিট করে গিয়েছে যে ড্যাশের পজিশনটা আমি মিলাতে পেরেছি। বাট ড্যাশের পজিশন মিলার পর আমার চেক করতে হবে যে সিঙ্গেল বিট ডিফারেন্স আছে কিনা। সো আমরা চেক করলে দেখতে পাচ্ছি যে ড্যাশের পজিশন মিলে গেলেও এখানে আসলে এই একটা বিটে ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে, এই আরেকটা বিটের ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে, এন্ড এই আরেকটা। সো বেসিক্যালি আমাদের এখানে ড্যাশের পজিশন মিলার পরেও আমাদের টোটাল 3টা ডিফারেন্ট বিটে কিন্তু আসলে ডিফারেন্স আছে। সো 3 বিট ডিফারেন্স পেলে কিন্তু আমার হবে না, আমার কিন্তু ড্যাশের পজিশন মিলার পর সিঙ্গেল অর্থাৎ একটা বিটে ডিফারেন্স পেতে হবে। সো এখান থেকেও আমরা 4 6 এর পেয়ারটা সাথে আসলে কোনো 2 নম্বর গ্রুপের কোনো এলিমেন্টের বাইনারি মিলাতে পারছি না। সো লেটস মুভ অন টু 8 and 9। সো 8 9 এর যে পেয়ারটা, সেই পেয়ারটার জন্য বাইনারি কোডটা হচ্ছে এরকম। এটার সাথে আমরা চেক করলে দেখছি যে 6 7 এর ড্যাশের পজিশনটা কিন্তু মিলে যাচ্ছে। সো 6 7 এর ড্যাশের পজিশনটা চেক করি।
011 ড্যাশ, ড্যাশের পজিশন মিলছে, বাট অ্যাজ ইউজুয়াল বিট ডিফারেন্স পাচ্ছি না আমরা। বিট ডিফারেন্স কিন্তু এখানে একটা, দুইটা, তিনটা পাচ্ছি। সো 6 7 নিয়ে লাভ নেই। সো 10 11 এটাও কিন্তু মিলে যাচ্ছে। সো 10 11 এর ক্ষেত্রে 101 ড্যাশ। এবার কিন্তু আমরা চেক করলে দেখব যে হ্যাঁ, ড্যাশের পজিশনটা মিলে গেল 8 9 এন্ড 10 11 এর মধ্যে, অ্যান্ড বিট ডিফারেন্সও কিন্তু শুধুমাত্র এই একটা বিটে খুঁজে পাওয়া যাচ্ছে। এই একটা বিটে শুধুমাত্র হচ্ছে বিট ডিফারেন্সটা খুঁজে পাওয়া যাচ্ছে। সো 8 9 10 11 এই পেয়ারগুলো কিন্তু আমি নিতে পারছি। সো এই পেয়ারগুলো নিয়ে আমার লিখতে হবে হচ্ছে এভাবে 8 9 10 অ্যান্ড 11। সো এটা লেখার সিস্টেমটা হচ্ছে আমার আগের থেকে যে জায়গায় ড্যাশের পজিশনটা মিলে যাচ্ছিল সেই জায়গায় আমি ড্যাশ দিব, নতুন যেখানে ডিফারেন্সটা পাচ্ছি সেখানেও একটা ড্যাশ দিব, অ্যান্ড এছাড়া বাকি যে নাম্বারগুলো অ্যাজ ইট ইজ ছিল সেই নাম্বারগুলো অ্যাজ ইট ইজ লিখে দিব। সো 8 9 10 11 থেকে আমি কিন্তু নাম্বারটা পাচ্ছি 10 ড্যাশ ড্যাশ। তেমনি আমরা যদি চিন্তা করি 8 10, 8 10 এর সাথেও যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব 9 আর 11, 8 10 এর সাথে কিন্তু আমরা কিন্তু 9 11 চেক করলে দেখব ড্যাশের পজিশন মিলছে এবং সিঙ্গেল বিট ডিফারেন্স পাওয়া যাচ্ছে। সো এই জিনিসটা আমরা লিখব 8 10 9 11। সো বেসিক্যালি আমার ড্যাশের পজিশন এর নাম্বারটা দেখতে কিন্তু একই রকম আসবে। কেন একই রকম আসবে? বিকজ আমরা খেয়াল করলে দেখব 8 9 10 11 কমা দিয়ে লেখা, এখানে 8 10 9 11। সো বেসিক্যালি দে আর অ্যাকচুয়ালি দ্য সেম থিং। সো দ্যাটস ওয়াই আমার নাম্বারটাও কিন্তু দেখতে একই রকম হলো। সো দ্যাটস ইট। সো এখানে আমরা 1 আর 2 নাম্বার গ্রুপ কম্পেয়ার করে, আমি একটু অ্যারো সাইন দিয়ে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। সো 1 আর 2 নাম্বার গ্রুপ কম্পেয়ার করে আমরা কিন্তু এগুলো পাচ্ছি। দেন আবার যদি 2 নাম্বার গ্রুপের সাথে 3 নাম্বার গ্রুপ যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে এখানে আসলে আমরা যেটা খেয়াল করলে দেখব যে 2 নাম্বার গ্রুপের কোনো এলিমেন্টের বাইনারির সাথেই 3 নাম্বার গ্রুপের কোনো এলিমেন্টের বাইনারির ড্যাশের পজিশনটাই ম্যাচ করে না। যেহেতু ড্যাশের পজিশনই ম্যাচ করে না, সো 2 আর 3 কম্পেয়ার করে আমরা এখানে কিন্তু আর কিছু পাচ্ছি না। সো যতক্ষণ পর্যন্ত আমার কম্পেয়ার করা গেল ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি কম্পেয়ার করলাম। সো দিস ইজ বেসিক্যালি মাই স্টেপ 4। সো স্টেপ 4 যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাজ ইউজুয়াল আবার আমার তার আগের স্টেপ অর্থাৎ স্টেপ 3 তে চলে আসতে হবে। স্টেপ 3 তে এসে হচ্ছে স্টেপ 3 এর পাশে হচ্ছে বিভিন্ন জায়গায় টিক চিহ্ন দিতে হবে। সো কিভাবে দিতে হবে? এখানে আমি দেখব কোথায় কোথায় নাম্বারটা আছে 8 9 10 11। সো স্টেপ 3 তে এসে আমি এমন পেয়ার খুঁজবো যে পেয়ারের দুটা ডিজিটেই হচ্ছে স্টেপ 4 এর এখানে অবস্থান করছে। যেমন এখানে 1 আর 9। আরেকবার বলছি, স্টেপ 4 কমপ্লিট করার পর স্টেপ 3 তে আবার ব্যাক করব। ব্যাক করে আমি এমন পেয়ারগুলোকে খুঁজে বের করব যে পেয়ারগুলোতে দুইটা নাম্বারই এখানে স্টেপ 4 এর অবস্থান করছে। সো লেটস কনসিডার দ্য ফার্স্ট ওয়ান 1 এন্ড 9। এখানে 9 কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টেপ 4 এ আছে, কিন্তু 1 কিন্তু নেই। যেহেতু 1 নেই কিন্তু 9 আছে, সো এটার পাশে টিক চিহ্ন দেওয়া যাবে না। 4 6 এর একটাও নেই, বাট 8 এন্ড 9 এই পেয়ারটার দুইটা নাম্বারই কিন্তু স্টেপ 4 এ আছে। দ্যাটস ওয়াই 8 9 এর পাশে টিক চিহ্ন দিব। সেম গোজ ফর 8 10। 6 7 এর দেওয়া যাবে না, 9 11 দেওয়া যাবে, দুটা নাম্বারই হচ্ছে স্টেপ 4 এ আছে। 10 11 এর পাশেও টিক চিহ্ন দেওয়া যাবে। অলরাইট, 10 11 এর পাশেও টিক চিহ্ন দেওয়া যাবে। দ্যাটস ইট। সো 7 15 এটা দেওয়া যাচ্ছে না। আবার 11 15, এখানে 11 যদিও এখানে আছে, 15 নেই, সো এটার পাশেও কোনো টিক চিহ্ন দেওয়া যাচ্ছে না। দ্যাটস ইট। সো এইটুকু আমরা কমপ্লিট করলাম, টিক চিহ্ন দেওয়ার পার্টটা কমপ্লিট করলাম। সো স্টেপ 4। সো এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমি যদি স্টেপ 5 করতে চাই, এখানে কিন্তু আমি জাস্ট এই একটা গ্রুপে পেয়েছি, আর কোনো গ্রুপেই নেই। সো স্টেপ 5 যদি আমি করতে চাই, আমার ডেফিনেটলি মিনিমাম 2টা গ্রুপ তো আমার লাগবে, বিকজ একটা গ্রুপের সাথে আমরা তার ইমিডিয়েট পরের গ্রুপের বাইনারিগুলো কম্পেয়ার করছি। সো এখানে তো আসলে সেকেন্ড কোনো গ্রুপই নেই। সো যেহেতু সেকেন্ড কোনো গ্রুপ নেই, স্বাভাবিকভাবেই আমরা এরপর আর কোনো স্টেপে যেতে পারবো না। সো এই ফার্স্ট অংশটা আমরা আসলে কন্টিনিউ করবো যতক্ষণ পর্যন্ত আমি আসলে ভ্যালিড ওয়েতে কম্প্যারিজনগুলো করতে পারছি। যখন আমার আর কম্পেয়ার করা যাবে না, তখন আমি আর স্টেপও বাড়াতে পারবো না। সো এই স্পেসিফিক ম্যাথটার ক্ষেত্রে আমার কিন্তু স্টেপ 4 এর পর আর কিছু আসছে না। অলরাইট, সো যতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করা যায় ততক্ষণ পর্যন্ত করব। আদার দেন দ্যাট, ওই সময় যখন আর কম্পেয়ার করা যাবে না তখন হচ্ছে আমি থেমে যাব, অ্যান্ড দ্যাট উইল বি মাই ফার্স্ট স্টেপ। অলরাইট, দ্যাট উইল বি মাই ফার্স্ট স্টেপ। সো এই পর্যন্ত হচ্ছে আমার ফার্স্ট স্টেপটা কমপ্লিট হলো। সো যখন আমার ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমার এখন সেকেন্ড স্টেপে আমি আগাবো। সো সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কোন কোন নাম্বারের পাশে টিক চিহ্ন দেওয়া হয়নি সেই জিনিসটার একটা নোট রাখতে হবে। অলরাইট,
কোন কোন নাম্বারের পাশে টিক চিহ্ন দেওয়া হয়নি সেই জিনিসগুলো একটা নোট রাখতে হবে। ফর এক্সাম্পল লেট মি শো ইউ, এখানে যেমন 1 আর 9 এর পাশে টিক চিহ্ন দেওয়া নেই, যতগুলো নাম্বারের পাশে টিক চিহ্ন দেওয়া নেই এভরিথিং। সো 1 এন্ড 9 এর পাশে টিক চিহ্ন দেওয়া নেই, 4 এন্ড 6 এর পাশে টিক চিহ্ন দেওয়া নেই, 6 7 এর পাশে টিক চিহ্ন দেওয়া নেই, 7 15 11 15 অ্যান্ড এগুলোর পাশেও টিক চিহ্ন দেওয়া নেই। সো আমি এটা একটু এই পাশে আমি একটু নোট ডাউন করে রাখছি। সো yeah, that's my step 4. সো স্টেপ 4 কিন্তু আমার এখানেই ডান। সো আমি নিচে হচ্ছে লিখছি যেগুলোর পাশে টিক চিহ্ন দেওয়া নেই। সো যেগুলোর পাশে টিক চিহ্ন দেওয়া নেই সেগুলোর কিন্তু একটা নাম আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্টস। অলরাইট, এই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্টস। অলরাইট, সো যেগুলোর পাশে টিক চিহ্ন দেওয়া নেই, 1 9 এটার পাশে কোনো টিক চিহ্ন দেওয়া নেই, 0 0 1। তেমনি 4 6 এটার পাশেও কোনো টিক চিহ্ন দেওয়া নেই, 0 1 0। তেমনি 6 7 এটার পাশে কোনো টিক চিহ্ন নেই, 7 15 এটার পাশেও কোনো টিক চিহ্ন দেওয়া নেই, 11 15 এটার পাশেও কোনো টিক চিহ্ন দেওয়া নেই, অ্যান্ড ফাইনালি এই পাশে 8 9 10 11। অলরাইট, 8 9 10 11 এটার পাশেও কিন্তু কোনো টিক চিহ্ন দেওয়া নেই। সো 8 9 10 11 লিখলে আমার আসলে আর 8 10 9 11 এটা লেখার কোনো প্রয়োজন নেই, বিকজ দে আর অ্যাকচুয়ালি দ্য সেম থিং। সো আমরা এই স্টেপে এসে রিডান্ডেন্ট জিনিসটা কিন্তু ইগনোর করব। এই স্টেপে আসার পর রিডান্ডেন্ট জিনিসটা ইগনোর করলাম। সো ইগনোর করে বেসিক্যালি আমরা এই প্রথম অংশটা কমপ্লিট করার পর যেসব জায়গায় টিক চিহ্ন আমাদের আসেনি, জাস্ট সেই টিক চিহ্ন ছাড়া জায়গাগুলো হচ্ছে এখানে আমরা নোট ডাউন করে রাখলাম। দ্যাটস ইট। সো প্রাইম ইমপ্লিক্যান্টগুলো আমরা বের করেছি, এগুলো নিয়ে হচ্ছে আমরা ফার্দার যে স্টেপটা করব সেটাতে যাব। সো লেটস মুভ অন টু দ্যাট পার্ট। অলরাইট, সো আমরা যে প্রাইম ইমপ্লিক্যান্টগুলো পেয়েছিলাম, অর্থাৎ যেগুলোর পাশে টিক চিহ্ন ছিল না, সেই পেয়ারগুলো আমরা এখানে লিখে রেখেছি। সো এখন খেয়াল করলে দেখা যাবে যে এটার উপরে আমি বেসিক্যালি কিছু ভেরিয়েবল লিখে রেখেছি। আমাদের কোশ্চেনে যে ভেরিয়েবলগুলো ছিল WX Y Z, সেগুলো হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। সো ভেরিয়েবলগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের এই যে বাইনারি নাম্বারগুলো, এই বাইনারি নাম্বারগুলোকে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে লিটারেল দিয়ে প্রকাশ করতে হবে, অর্থাৎ বেসিক্যালি ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে হবে। এই পাশে হচ্ছে আমরা ভেরিয়েবলগুলো লিখবো। সো সেটা কিভাবে লেখা যায়? সো 1 9, রাইট, 1 9 এর জন্য যে বাইনারি নাম্বারটা ছিল -0 0 1। সো ড্যাশ যেখানে থাকবে সেটার জন্য ভেরিয়েবলটা আসলে আমরা প্রাইম দিব নাকি প্রাইম দিব না সেই জায়গাটায় যেহেতু কনফিউজ, সো ড্যাশের জায়গাটার ভেরিয়েবলটা ইগনোর করব। যে জায়গাগুলোতে 0 বা 1 আছে সেই জায়গাগুলোকে আমরা বেসিক্যালি ভেরিয়েবল দিয়ে প্রকাশ করব। ফর এক্সাম্পল প্রথমটার ক্ষেত্রে -0 0 1, সো এটার ক্ষেত্রে ডাব্লিউর নিচে ড্যাশ আছে, সো ডাব্লিউর থেকে আমরা কিছু নিব না। এক্স এর নিচে 0 আছে, সো এটাকে লিখবো হচ্ছে এক্স প্রাইম। ওয়াই এর নিচে 0 আছে, সো এটাকে লিখবো হচ্ছে ওয়াই প্রাইম। জেড এর নিচে 1 আছে, সো এটাকে লিখবো হচ্ছে জেড। তেমনি তার পরেরটা 0 1 0, সো ডাব্লিউর নিচে 0 আছে, সো দ্যাটস ওয়াই ডাব্লিউ প্রাইম। এক্স এর নিচে 1 আছে, সো এক্স। ওয়াই এর নিচে ড্যাশ আছে, সো ওয়াই থেকে আমরা কিছু নিব না, বাট জেড এর নিচে 0 আছে, সো জেড প্রাইম। ওকে, সো দেন হচ্ছে 0 1 1 ড্যাশ, সো এটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ প্রাইম এক্স ওয়াই। দেন ড্যাশ 1 1 1, এটাকে লিখতে পারি এক্স ওয়াই জেড। পরেরটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ ওয়াই জেড, অ্যান্ড ফাইনালি এটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ এক্স প্রাইম। দ্যাটস ইট। সো ড্যাশের জায়গাগুলোকে আমরা নিচ্ছি না, ড্যাশের করেসপন্ডিং ভেরিয়েবলগুলোকে নিচ্ছি না, আর বাকি ভেরিয়েবলগুলো 0 বা 1 ওই অনুযায়ী আমরা ভেরিয়েবল দিয়ে জিনিসগুলোকে প্রকাশ করছি। সো দ্যাটস ইট। সো প্রাইম ইমপ্লিক্যান্ট থেকে আমরা জিনিসগুলোকে ভেরিয়েবল দিয়ে প্রকাশ করলাম। সো এই অংশটার পর এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে স্টেপটা সেই স্টেপে চলে যাব। সো এখন হচ্ছে আমাদের একটা বড় একটা টেবিল করতে হবে। সেই টেবিলের রো ওয়াইজ যে ভ্যালুগুলো থাকবে, রো ওয়াইজ হচ্ছে এই যে প্রাইম ইমপ্লিক্যান্টগুলো বের করলাম, সেই প্রাইম ইমপ্লিক্যান্টের ভেরিয়েবল দিয়ে যে রিপ্রেজেন্ট করলাম সেই রিপ্রেজেন্টেশনগুলো হচ্ছে রো ওয়াইজ থাকবে। সো আমি সেই জিনিসগুলোকে লিখে ফেলছি। সো এক্স প্রাইম ওয়াই প্রাইম, একটু উপর থেকে লিখি। সো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, দেন ডাব্লিউ প্রাইম এক্স জেড প্রাইম,
then w prime x y, then x y z, then w y z and w x prime. সো প্রাইম ইমপ্লিকেন্টগুলোকে আমি লিখে ফেললাম। সো প্রাইম ইমপ্লিকেন্টগুলো যেহেতু আমি লিখে ফেললাম, সো এখন আমি এই সাইড থেকে আসলে এই জিনিসগুলো মুছে দিচ্ছি। সো বেসিক্যালি প্রাইম ইমপ্লিকেন্টগুলো আমি এই পাশে লিখলাম। সো এই সাইড থেকে আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, কারণ আমার মোটামুটি বোর্ডের প্রায় পুরো অংশটাই হচ্ছে লাগবে ফার্দার পার্টটা দেখানোর জন্য। সো দ্যাটস ইট। সো এইটুকু করে আমি কতগুলো রো ক্রিয়েট করব। অলরাইট, সো একটা টেবিলের রোতে হচ্ছে এই প্রাইম ইমপ্লিকেন্টগুলো আমি বসালাম। দ্যাটস ইট। সো রোতে আমার প্রাইম ইমপ্লিকেন্টগুলো থাকছে, অ্যান্ড কলামে আমার কোন জিনিসগুলো থাকবে। সো কলামে থাকবে হচ্ছে আমার অরিজিনালি কোশ্চেনে আমার যে ভ্যালুগুলো দেওয়া ছিল সেই ভ্যালুগুলো সিকোয়েন্সিয়ালি অর্থাৎ ছোট থেকে বড় ওইভাবে লিখবো। সো 1 4 6 7 8 9 10 11 অ্যান্ড 15, দ্যাটস ইট। সো কলামে হচ্ছে আমার সেই জিনিসগুলো থাকবে। সো থাকার পর আমি কলামগুলো দাগ দিয়ে এইভাবে কমপ্লিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। বেসিক্যালি আমার লাস্ট স্টেপের ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। সো এরপর আরও কাজ বাকি আছে। সো এই টেবিলটা আমি কমপ্লিট করলাম। সো টেবিলের রো ওয়াইজ থাকবে হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্টগুলো, আর কলাম ওয়াইজ থাকবে হচ্ছে আমার অরিজিনালি কোশ্চেনে যে ভ্যালুগুলো দেওয়া ছিল, যে মেন টার্মসগুলো যেগুলো দেওয়া থাকবে সেই মেন টার্মসগুলো হচ্ছে কলাম ওয়াইজ আমি বসালাম। দ্যাটস ইট। এটার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করতে হবে না। দ্যাট মিনস প্রাইম ইমপ্লিকেন্টগুলো আমি অন্য কোনোভাবে চাইলেও লিখতে পারতাম, ডাজেন্ট ম্যাটার। আর কলামাইজ ভ্যালুগুলো লেখার ক্ষেত্রে সিকোয়েন্সটা ফলো করলে একটু বেটার, না করলেও খুব একটা সমস্যা নেই, বাট সিকোয়েন্সটা ফলো করলে বেটার। সো নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে মার্ক করতে হবে। দ্যাট মিনস এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। সো একটু খেয়াল করলে দেখা যাবে যে আমরা যদি একটু রিওয়াইন্ড করি আমাদের ভিডিওটা, যদি একটু তোমরা রিওয়াইন্ড করে নাও, রিওয়াইন্ড করলে তোমরা দেখবে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড এই ফার্স্টের যে রিপ্রেজেন্টেশনটা ভেরিয়েবল দিয়ে, এটা এসেছিল হচ্ছে 1 and 9 এর জন্য। একটু রিওয়াইন্ড করে দেখে নাও যে এই জিনিসটা এসেছিল 1 and 9 এর জন্য। সো দ্যাটস ওয়াই 1 এর এখানে এসে আমি মার্ক করছি, অ্যান্ড 9 এর এখানে এসে হচ্ছে মার্ক করছি। তেমনি তার পরেরটা যেটা ডাব্লিউ প্রাইম এক্স জেড প্রাইম এটা এসেছিল 4 and 6 এর জন্য। সো এই দুই জায়গায় মার্ক করলাম। তেমনি তারপরেরটা এসেছিল হচ্ছে 6 and 7 এর জন্য। তারপরেরটা এসেছিল 7 and 15। তারপরটা এসেছিল প্রবলি 11 and 15, ইয়া 11 and 15, আর লাস্টের যেটা সেটা ডাব্লিউ এক্সট্রিম, এটা এসেছিল 8 9 10 11 এখান থেকে। সো আমি জাস্ট ওই জায়গাগুলো মার্ক করলাম যেখানে যেখানে কিনা আমার সরি, আমি জাস্ট ওই জায়গাগুলো মার্ক করলাম যে এই রিপ্রেজেন্টেশনগুলো অ্যাকচুয়ালি কোন কোন পেয়ারের জন্য এসেছিল, সেই ইন্ডেক্সগুলো খুঁজে বের করে সেখানে সেখানে হচ্ছে আমি মার্ক করে দিলাম। অলরাইট, সো এখনও কিন্তু আমাদের কাজ বাকি আছে, বিকজ আমরা যেটা করতে চাচ্ছি অ্যাকচুয়ালি টেবুলেশন মেথড দিয়ে আমরা আসলে অরিজিনাল আমার যে ফাংশনটা দেওয়া ছিল সেটা থেকে আমি একটা অ্যান্সার বের করতে চাচ্ছি সিম্পলিফাই করে। সেই অ্যান্সারটা কিন্তু আমি এখনও পাইনি। সো এখন আমি একদম লাস্টের দিকে আছি। সো এই টেবিলটা কমপ্লিট করা হয়ে গেল। এই টেবিলটা কমপ্লিট করার পর এখন আমি যে কাজটা করব, খুবই ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিয়ে শুনতে হবে। ফার্স্টেই যে কাজটা করব, এমন কলাম খুঁজে বের করব যে কলামটাতে শুধুমাত্র সিঙ্গেল ক্রস আছে, অর্থাৎ একটা ক্রস আছে। এরকম কলামগুলো খুঁজে বের করব যে কলামে শুধুমাত্র একটা করে ক্রস আছে, এবং খুঁজে বের করে সেই ক্রসগুলোকে সার্কেল আউট করব। দ্যাট মিনস সাপোজ এই 1 নাম্বার কলামটা আমি যদি খেয়াল করি, 1 নাম্বার কলামে শুধু এই একটা ক্রসই আছে, দ্যাটস ওয়াই এখানে একটা সার্কেল করব। 4 নাম্বার কলামের ক্ষেত্রেও এই একটা ক্রস আছে, সো সার্কেল করলাম। এখানে 2টা ক্রস আছে, সো এগুলোকে কিছু করা যাচ্ছে না। এরকম এমন কলামগুলো খুঁজে বের করছি যে কলামগুলোতে শুধুমাত্র একটা করে ক্রস আছে। সো 1 4 8 and 10 এই 4টা কলামের ক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র একটা করে ক্রস পাচ্ছি। সো এমন কলামগুলো খুঁজে বের করেছি ফার্স্টে যে কলামগুলোতে শুধুমাত্র একটা করে ক্রস আছে। সো ওই জায়গাগুলো খুঁজে বের করে ওই ক্রসগুলোকে সার্কেল করেছি। এবার আমি যখন সার্কেল করে ফেলার পর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে জায়গাগুলোতে সার্কেল করেছি সেই জায়গাগুলোয় আমি রো ওয়াইজ অ্যান্ড কলাম ওয়াইজ দুই দিকেই এভাবে কেটে দিব। যেমন এখানে সার্কেল করেছি,
সো রো ওয়াইজ অ্যান্ড কলাম ওয়াইজ দুই দিকেই হচ্ছে এভাবে কেটে দিব। এখানে সার্কেল আছে, সো রো ওয়াইজ কাটলাম অ্যান্ড কলাম ওয়াইজ এভাবে কেটে দিলাম। এখানে সার্কেল আছে, রো ওয়াইজ অলরেডি কাটা হয়ে গেছে, সো জাস্ট কলাম ওয়াইজ কাটা বাকি, কলাম ওয়াইজ কেটে দিলাম। সো দিস ইজ মাই ফার্স্ট স্টেপ বেসিক্যালি। সো ফার্স্টে যেটা করলাম, এমন জায়গাগুলো খুঁজে বের করেছি যেখানে আমার সিঙ্গেল ক্রস ছিল, এমন কলামগুলো খুঁজে বের করেছি যে কলামগুলোতে আমার সিঙ্গেল ক্রস ছিল, সেই ক্রসগুলোকে সার্কেল করেছি। দেন ওই ক্রসগুলোতে এসে রো ওয়াইজ অ্যান্ড কলাম ওয়াইজ দুই দিকেই হচ্ছে আমি এইভাবে ক্যান্সেল আউট করে দিয়েছি। দ্যাটস ইট। সো এইভাবে ক্যান্সেল আউট করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার 1 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার অ্যান্ড 10 নাম্বার এই কলামগুলো কিন্তু আমার কমপ্লিটলি ক্যান্সেল হয়ে গিয়েছে। আমার ফাইনাল টার্গেট হচ্ছে এরকম প্রত্যেকটা কলামকেই ক্যান্সেল করা। সো এখন পর্যন্ত আমার 1, 4, 8, 10 এই কলামগুলো ক্যান্সেল হলো। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্টেপ। সো এভাবে আমি এই সার্কেল করা জায়গাগুলোয় যখন আমি রো ওয়াইজ কেটেছি, রো ওয়াইজ কাটার কারণে অন্য কিছু ক্রস ইনডাইরেক্টলি কাটা চলে গিয়েছে। আবার বলছি, সাপোজ এই জায়গাটায় সার্কেল ছিল, এটা যখন আমি এভাবে রো ওয়াইজ কেটেছি তখন এই যে ক্রসটা, এই ক্রসটা, এই ক্রসটা কিন্তু আমার ইনডাইরেক্টলি কাটা গিয়েছে। দ্যাট মিনস এটা আমি কাটিনি, এটা এই সার্কেল করা জায়গাটায় যখন কেটেছি তখন এটা ইনডাইরেক্টলি কাটা চলে গিয়েছে। এভাবে যে জায়গাগুলোতে ইনডাইরেক্টলি কাটা চলে গিয়েছে সেই জায়গাগুলো নিয়ে এখন আমরা কাজ করব। অর্থাৎ আমার সেকেন্ড স্টেপটাতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ফার্স্ট স্টেপে এই সার্কেল করা জায়গাগুলোয় রো ওয়াইজ কাটার কারণে ইনডাইরেক্টলি যে ক্রসগুলো কাটা গিয়েছে সেই জায়গাগুলোতে আসবো, এসে শুধুমাত্র কলাম ওয়াইজ কাটবো, অনলি কলাম ওয়াইজ। খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, অনলি কলাম ওয়াইজ, নট রো ওয়াইজ, অনলি কলাম ওয়াইজ। যেমন এই সার্কেলটার জন্য যখন আমি রো ওয়াইজ কেটেছি তখন এই ক্রসটা, দিস ওয়ান, এই ক্রসটা কিন্তু ইনডাইরেক্টলি কাটা চলে গিয়েছে। সো এই ক্রসটার এখানে এসে শুধুমাত্র রো ওয়াইজ কাটবো, নট কলাম ওয়াইজ। সো এই সেকেন্ড স্টেপটাতে এসে কিন্তু শুধুমাত্র কলাম ওয়াইজ, সরি, সেকেন্ড স্টেপটাতে এসে আমরা কিন্তু শুধুমাত্র কলাম ওয়াইজ কাটছি, নট রো ওয়াইজ। অলরাইট, শুধুমাত্র কলাম ওয়াইজ কাটছি, নট রো ওয়াইজ। যেমন আবার এখানে এসে আমরা খেয়াল করলে দেখবো যে এই সার্কেল বা এই সার্কেলটার ক্ষেত্রে যখন আমরা রো ওয়াইজ কেটেছি তখন কিন্তু আমার এই ক্রসটা ইনডাইরেক্টলি কাটা চলে গিয়েছে, যেটা আমার অলরেডি কলাম ওয়াইজ কাটা আছে, সো এটাতে আর কিছু করতে হবে না। বাট এই ক্রসটাও কিন্তু ইনডাইরেক্টলি কাটা চলে গিয়েছে। সো এখানে এসে আমি শুধুমাত্র কলাম ওয়াইজ এইভাবে কেটে দিব, অনলি কলাম ওয়াইজ। সো সেকেন্ড স্টেপে এসে আমি কিন্তু শুধুমাত্র কলাম ওয়াইজ কাটতে পারবো, নট রো ওয়াইজ। যখন হচ্ছে সার্কেল করব, সার্কেল ফার্স্ট স্টেপটা ছিল এমন কলামগুলো খুঁজে বের করেছি যে কলামগুলো শুধুমাত্র একটা করে ক্রস ছিল, সেই ক্রসগুলোকে সার্কেল করেছি, সার্কেল করে রো ওয়াইজ অ্যান্ড কলাম ওয়াইজ দুই দিকেই কেটেছি। দেন ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। দেন এই রো ওয়াইজ কাটার কারণে, সার্কেল করা জায়গাগুলোয় রো ওয়াইজ কাটার কারণে অন্য কিছু ক্রস, যেমন এই 9 নম্বরের এখানের যে ক্রসটা অথবা এই 6-এর কলামের এখানের যে ক্রসটা, এগুলো যেমন ইনডাইরেক্টলি কাটা চলে গিয়েছিল। সো যে ক্রসগুলো ইনডাইরেক্টলি কাটা চলে গিয়েছে সেখানে এসে শুধুমাত্র কলাম ওয়াইজ কাটতে পারবো, অনলি কলাম ওয়াইজ, নট রো ওয়াইজ। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, যেটা কিনা এখানে ব্ল্যাক কালারের মার্কার দিয়ে দেখানো হচ্ছে। আর ফার্স্ট স্টেপটা ছিল ব্লু কালারের মার্কার। দ্যাটস ইট। সো এইটুকু করার পর যদি আমার সবগুলো কলাম ক্যান্সেল হয়ে যেত তাহলে দ্যাট উড বি দ্য বেস্ট পসিবল সিনারিও, বাট সেটা এখানে হচ্ছে না। সো যদি এতটুকু করার পরেও আমার সবগুলো কলাম বা সবগুলো ক্রস ক্যান্সেল না হয়ে যায় তাহলে কি করতে হবে? দেন উই মুভ অন টু দ্য নেক্সট স্টেপ। সো এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এত কিছু করার পরেও আমার 7 নম্বর কলামের 2টা ক্রস এবং 15 নম্বর কলামের 2টা ক্রস কিন্তু এখনও বাকি আছে। সো আমার যেটা করতে হবে এখন, এই ক্রসগুলোর মধ্যে এমন একটা ক্রসকে আমার খুঁজে বের করতে হবে যে ক্রসটাকে আমি যদি সার্কেল করি, জোর করে সার্কেল করব কাইন্ড অফ। সো যে ক্রসটাকে আমি যদি সার্কেল করি জোর করে, তাহলে ওই সার্কেল করার জন্য আমি অন্য সবগুলো ক্রস বা অন্য সবগুলো কলামকেই ক্যান্সেল করে দিতে পারবো। আরেকবার বলি, দ্যাট মিনস 7 আর 15-এ যে ক্রসগুলো আছে এই ক্রসগুলোর মধ্যে এমন একটা ক্রসকে খুঁজে বের করব যে ক্রসটাকে আমি জোর করে সার্কেল করব। বিকজ সার্কেল করলে আমার লাভ, সার্কেল করলে হচ্ছে আমি রো ওয়াইজ অ্যান্ড কলাম ওয়াইজ দুই দিকেই কেটে দিতে পারবো। সো এমন একটা ক্রসকে খুঁজে বের করব যেটাকে সার্কেল করলে আমি এমনভাবে কাটাকাটি করতে পারি যাতে করে আমার বাকি সবগুলো ক্রসই হচ্ছে ক্যান্সেল হয়ে যায়। সো লেটস টেক অ্যান এক্সাম্পল। ফর এক্সাম্পল, যে আমরা যদি সাপোজ কেউ যদি চিন্তা করে যে এই ক্রসটাকে সার্কেল করবে, এটাকে যদি কেউ সার্কেল করে তাহলে সে যদি রো ওয়াইজ এভাবে কাটে অ্যান্ড কলাম ওয়াইজ এভাবে কাটে তাহলে কি কোনো বেনিফিট হয় নাকি? আমরা দেখি, যখন সে রো ওয়াইজ এভাবে কাটছে এই রোটা কাটা গেল, কলাম ওয়াইজ এভাবে কাটলো এটা কাটা গেল। কিন্তু
এই রো ওয়াইজ কাটার কারণে এদিকে কিন্তু আর কোনো ক্রস ক্যান্সেল আউট হচ্ছে না। সো বেসিক্যালি এই 7 নম্বর কলামটা কিন্তু তবু ক্যান্সেল করা যাবে না, তবু হচ্ছে এটা ফাঁকা থেকে যাবে। সো এটা করে কিন্তু আমার কোনো লাভ নেই। বাট আমি যদি চিন্তা করি এরকম, সেটা আমি মুছে দিচ্ছি। সো আমি যদি চিন্তা করি যে 15 নম্বর কলামের এই যে ক্রসটা অথবা 7 নম্বর কলামের এই ক্রসটা যে কোনো একটা নিলেই কিন্তু হচ্ছে। সো আই এম গোনা টেক দিস ওয়ান। অলরাইট, সো আমি যদি এটা নেই, এটাকে যদি সার্কেল করি আমাদের বোঝার সুবিধার জন্য, এটা হচ্ছে আমি গ্রিন কালারের মার্কার দিয়ে দেখাচ্ছি যে আমি যদি এই ক্রসটাকে সার্কেল করি তাহলে আমার কি লাভ হয় দেখি। এটাকে যদি আমি সার্কেল করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি সার্কেল করেছি, সো আমি রো ওয়াইজ কাটতে পারবো, একই সাথে আবার কলাম ওয়াইজও কাটতে পারবো। দ্যাটস ইট। সো যেহেতু আমি হচ্ছে এভাবে রো ওয়াইজ যখন কেটেছি, রো ওয়াইজ কাটার কারণে এই ক্রসটা ইনডাইরেক্টলি ক্যান্সেল হয়ে গিয়েছে। সো দ্যাট মিনস এখানে এসে আমি কি করতে পারবো, ইনডাইরেক্টলি যেসব ক্রসগুলো ক্যান্সেল হয়ে যায় সেখানে এসে কিন্তু আমরা শুধুমাত্র কলাম ওয়াইজ কেটে দিতে পারি, অনলি কলাম ওয়াইজ। এই জিনিসটা কিন্তু আমরা এর আগের স্টেপেই দেখলাম। সো রাইট নাও আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার বেসিক্যালি 7 নম্বর কলাম এবং 15 নম্বর কলাম দুইটাই কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। সো আমার এই লাস্টের স্টেপে এসে আমার কিন্তু চ্যালেঞ্জটা ছিল এরকম যে যে ক্রসগুলো বাকি ছিল 7-এর দুইটা এবং 15-এর দুইটা, এর মধ্যে এমন একটা ক্রসকে খুঁজে বের করা যেটাকে আমি জোর করে সার্কেল করেছি। ফর মাই এক্সাম্পল দিস ওয়ান, যে জোর করে সার্কেল করার পর আমি রো আর কলাম ওয়াইজ কেটেছি, এমনভাবে এমন একটা সার্কেল নিয়েছি যেটার জন্য রো কলাম ওয়াইজ কাটার পর দেখা গিয়েছে যে বাকি সবগুলো ক্রসই হচ্ছে ক্যান্সেল হয়ে গিয়েছে। ফর দিস এক্সাম্পল এটাকে এটাকে যখন আমি রো ওয়াইজ আর কলাম ওয়াইজ যখন কাটলাম, দেন রো ওয়াইজ কাটার জন্য এই 15 নম্বর কলামের এই ক্রসটাও কিন্তু ইনডাইরেক্টলি ক্যান্সেল হয়ে গিয়েছিল। আর ইনডাইরেক্টলি যে ক্রসগুলো ক্যান্সেল হয় সেখানে এসে আমরা কিন্তু শুধুমাত্র কলাম ওয়াইজ কাটি। সো শুধুমাত্র কলাম ওয়াইজ কেটে দিয়েছি। আলটিমেটলি আমার 7 আর 15 এগুলো ক্যান্সেল হয়ে গেছে। সো রাইট নাও আমার এই টিক চিহ্নগুলো খেয়াল করলে দেখা যাবে যে আমার 1 নম্বর স্টেপে আমি ব্লু কালারের মার্কার দিয়ে কাজ করেছি, 2 নম্বর স্টেপে ব্ল্যাক কালারের মার্কার, এবং ফাইনালি 3 নম্বর স্টেপে হচ্ছে গ্রিন কালারের মার্কার। দ্যাটস ইট। সো এই 3টা স্টেপের মাধ্যমে কিন্তু আমি কমপ্লিটলি আমার পুরো জিনিসটাই হচ্ছে শেষ করতে পেরেছি। সবগুলো কলামেই ক্যান্সেল হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমার আনসার লেখার পালা। আনসার লেখাটা খুবই ইজি। আনসার লিখতে হলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যেসব জায়গায় সার্কেল আছে সেগুলোর কোরেসপন্ডিং যে রো এর ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে আমার লিখতে হবে। ফার্স্টে এখানে আমরা সার্কেল দেখতে পাচ্ছি। সো রো এর ভ্যালুটা ছিল হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড। দেন তারপরের সার্কেলটা হচ্ছে ডাব্লিউ প্রাইম, এক্স, জেড প্রাইম। তারপরের সার্কেলটা এখানে আছে, সো এক্স, ওয়াই, জেড। অ্যান্ড ফাইনালি এখানে দুইটা সার্কেল আছে, বেসিক্যালি তারা সেম রোকে ইন্ডিকেট করছে। সো ডাব্লিউ, এক্স প্রাইম। সো যেসব জায়গায় সার্কেলগুলো ছিল ওই সার্কেলগুলোর কোরেসপন্ডিং রো এর ভ্যালুটা আমরা নিচ্ছি, নিয়ে এই সবগুলো জাস্ট যোগ করে লিখে দিব, অ্যান্ড দ্যাট উইল বি মাই ফাইনাল আনসার। সো যেসব জায়গায় সার্কেল আছে সার্কেলগুলোর কোরেসপন্ডিং রো এর ভ্যালুগুলো নিয়ে যোগ করে লিখবো, অ্যান্ড দ্যাট উইল বি মাই ফাইনাল আনসার। সো এভাবে আমরা টেবুলেশন মেথড দিয়ে কোনো একটা ফাংশন থাকলে সেটাকে সিম্পলিফাই করে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারি।